আমি রাতে দেখতেছিলাম যে আয়না থেকে একটা কিছু হামাগুড়ি দিয়ে, মানে একদম প্রথমে মাথা বের করছে, চুল ঝুলিয়ে ঝুলিয়ে একটা বড় একটা মাথা বের হচ্ছে হামাগুড়ি দিয়ে, তারপর পা তার হাত বের হচ্ছে, এভাবে করে ছোট বাচ্চা যেভাবে হামাগুড়ি দিয়ে বের হয়, আয়না থেকে কিছু একটা জিনিস বের হচ্ছে এবং সেটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এবং অবয়বটা অনেক বিশাল বিশাল আকৃতির, একটা মহিলা, একটা জিন টাইপের এরকম কিছু একটা, এবং তার চেহারাটাও খুব বিদঘুটে ছিল এবং সে তার দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়েছিল। ওই জিনিসটা তার দিকে তাকাচ্ছিল একবার, আর আমার দিকে, আমি ঘুমন্ত ছিলাম, আমার দিকে একবার তাকাচ্ছিল, যে খুব আমার উপরে সে খুব বিরক্ত যে আমি কেন তার গায়ে হাত দিয়ে রেখেছি, যার কারণে সে আমার ফ্রেন্ডটাকে ক্ষতি করতে পারছে না। তো এটা অনেকক্ষণ করে যখন চেষ্টা করলো এবং ব্যর্থ হয়ে সে ফিরে গেল, মানে তারও কোনো ক্ষতি করতে পারলো না, এবং আমি যেহেতু ওর গায়ে হাত দিয়ে রেখেছি যার কারণে আমাদের দুইজনের কাউকে সে ক্ষতি করতে পারেনি। যখন প্রথমে তেঁতুলিয়াতে গেলাম, সেখানে এতটা ভয়ঙ্কর কিছু ঘটেনি, যদিও সে সকালবেলা উঠে আমাকে বলেছে যে রাতেবেলা তার উপর আক্রমণ হয়েছিল এবং সে খুব ঘাবড়েছিল, এবং আমি তার শরীরে দেখতে পাই যে বিভিন্ন ক্ষতবিক্ষত চিহ্ন। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক তো আমি আসলে সাধারণত আপনাদের সাথে যতবারই আসি, ভূত স্টুডিওতে যতই আসি, প্রতিবারই আমি একটা ব্ল্যাক ম্যাজিকের রিলেটেড একটা স্টোরি নিয়ে আসি। তো এবারও প্রতিবারের মতোই একটা নিয়ে এসেছি, এবং এটা খুব রিসেন্টলি এবং বর্তমান চলমান একটা ঘটনা। আর কোথাকার ঘটনা এটা হচ্ছে, আমি যেহেতু চলমান ব্ল্যাক ম্যাজিক চলতেছে এখনও, তো এই কারণে যুক্তিসঙ্গত কারণেই আমি বাংলাদেশের কোনো না কোনো একটা জায়গা থেকে, এবং যার সাথে ঘটছে তার নাম এবং তার লোকেশন সম্পূর্ণ আমি হাইড করে রাখছি, এবং সে আমাকে অনুমতি দেয়নি এগুলো প্রকাশ করার জন্য, শুধু গল্পটা বলার জন্য অনুমতি দিয়েছে। তো এটা ঘটনা হচ্ছে আমার এক ফ্রেন্ডের এবং তার পরিবারের সাথে ঘটনা এটা। তো এটা আসলে আমি যদি বলি যে তার থেকে আমি কালেক্ট করেছি, তার থেকে শুনেছি, এর থেকে আমি যদি বলি যে সরাসরি আমি প্রত্যক্ষদর্শী এই ঘটনাগুলোর, এবং আমি অনেক কিছু ফেস করেছি তার সামনে গিয়ে, এবং তাকে আমি এই ঘটনাগুলো, মানে যে তার সাথে ঘটেছে এগুলো আমি দেখেছি সম্পূর্ণ। তো এটা বললে আসলে ব্যাপারটা যথার্থ হবে আর কি। তো সরাসরি ঘটনায় চলে যেতে চাচ্ছি, যে আমার একটা ফ্রেন্ড, সে খুব ক্লোজ একজন ফ্রেন্ড, প্রায় ওর সাথে আমার 7-8 বছর ধরে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। আর আমি তার ব্যাপারে জানতে পেরেছি যে তার সাথে যে ব্ল্যাক ম্যাজিকটা শুরু হয়েছে এবং তার সাথে ব্ল্যাক ম্যাজিকের আচরণ হচ্ছে, এটা আমি জানতে পেরেছি আজ থেকে 1 বছর আগে, গত সিজনে যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম আমরা। তো তার আগে আমি তার সাথে কথাবার্তা বলছিলাম যে, আর আমি যেহেতু ভ্রমণ পিপাসু, তো আমার সাথে অনেকেই ভ্রমণ করতে যেতে পছন্দ করে, এবং আমার যে বন্ধুর ঘটনাটা বলতে চাচ্ছি সেও খুব, মানে ভ্রমণ পিপাসু এবং খুব, মানে বড় ধরনের একজন ট্রাভেলার, সারা বাংলাদেশ চষে বেড়ানো যার কাজ, এরকম একজন মানুষ। তো আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম যে আমরা দুজন মিলে সেন্ট মার্টিন যাব। গত সিজনের কথা, গত সিজন যখন সেন্ট মার্টিনটা খোলা হয়েছিল তখনের ঘটনা এটা। তো তার সাথে আমি ফোনে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে হঠাৎ দেখি সে কিছু মিনিংলেস শব্দ দিয়ে কি যেন আবোল তাবোল বকছে হঠাৎ করে, মানে কথা বলতেছি আমরা স্বাভাবিকভাবে, আমাদের কনভারসেশন চলতেছে, এর এক ফাঁকে হঠাৎ করে কি আবোল তাবোল বলতেছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে সে ফোনটা রেখে দেয়, আমিও বলতেছি কি হয়েছে কি হয়েছে। তো কিছুক্ষণ এরকম আবোল তাবোল বকার পর, প্রায় কয়েক সেকেন্ড পরে, 10-15 সেকেন্ড পরে, সে দেখলাম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়তে পড়তে কলটা কেটে দিল। তো আমি ভয় পেয়ে গেলাম যে হঠাৎ করে কি হইলো এবং কালেমা পড়তে পড়তে কেন ফোনটা রাখলো। তো কিছুক্ষণ পর দেখি ওই আমাকে কল ব্যাক করেছে, আমি টেনশনে ছিলাম, এর 5-10 মিনিটের মধ্যে ও আমাকে কল ব্যাক করে এবং বলে যে তার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে, এবং যেহেতু ঘটনাটা রাত 12টার পরে আমরা নিজেদের বাসায় অবস্থান করছিলাম। তো সেই সময় সে বলতেছে যে তার সামনে কিছু অ্যাবনর্মাল কোনো একটা ঘটনা ঘটেছে এবং যেটা তার সাথে প্রতিনিয়ত ঘটে আসছে। তো আমি বললাম যে আচ্ছা, সেটা কি আমার সাথে শেয়ার করা যায় কি না। তো সে আমাকে বলল যে এটা এখন আমি ফোনে শেয়ার করতে চাচ্ছি না, আমরা যখন সেন্ট মার্টিন যাব, তো যাওয়ার পথে পথিমধ্যে আমি তোমাকে সব কিছু বিস্তারিত জানাবো। তো যথাসময়ে আমরা যখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকা থেকে ছেড়ে কক্সবাজারের দিকে যখন রওনা দিলাম, আমরা দুইজনই যাচ্ছিলাম, আমাদের সাথে কোনো ধরনের ট্যুর মেম্বার ছিল না, কিংবা আমরা কোনো ট্যুর গ্রুপের সাথেও যাচ্ছিলাম না।
আমরা শুধুমাত্র দুইজনই আমরা যাচ্ছিলাম এই ট্যুরে। তো সে পথের মধ্যে আমাকে জানায় যে তার সাথে বেশ মানে 1-1.5 বছর বা 2-3 বছর যাবত মানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু ঝামেলা হচ্ছে, যে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে এবং শুধু তাকে না, তার পুরো ফ্যামিলিকে, যে তারা প্রায়শই বিভিন্ন জিনিসের আহ, সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন সময় তারা এক একজন বিছানায় শুয়ে পড়ছে, মানে এরকমভাবে অসুস্থ হয়ে যাচ্ছে যে শয্যাশায়ী হয়ে যাচ্ছে, এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে তাদের সাথে, এবং বিভিন্ন ঘটনা তারা প্রত্যক্ষ করছে। তো এভাবে করে কিছু কিছু ঘটনা জানলাম। এখন আমি আসলে আমি আহ, ওর সাথে যা যা দেখেছি এগুলো আমি আগে আসলে শেয়ার করতে চাচ্ছি, এরপরে ও আরও কি কি দেখেছে এগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এরপরে আমরা সেন্ট মার্টিন গেলাম জাহাজ যোগে। তো সেন্ট মার্টিন যাওয়ার পর সেখানে একটা হোটেলে আমরা 2 রাতের জন্য হোটেল ভাড়া করলাম এবং সেখানে স্টে করব নিয়ত করলাম। তো প্রথম রাতে দেখলাম যে আমরা শুয়ে আছি এবং সে আমাকে বলে রেখেছিল যে যেহেতু আমার সাথে একটা ঝামেলা আছে, তুমি রাতের বেলা ঘুমাও আর যাই করো, আমার গায়ে হাত বা পা কিছু একটা দিয়ে রাখবে, মানে আমাকে স্পর্শ করে রাখবে জানো। আর তুমি যদি আমাকে স্পর্শ করে রাখো তাহলে কোনো জিন বা এই জাতীয় কিছু এসে আমার উপর আক্রমণটা করতে পারবে না। তো আমিও ওভাবে করে তার উপর তার গায়ের উপর হাত দিয়ে ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে প্রচণ্ড কম্পনের কারণে আমার ঘুম ভেঙে যায়, মানে কম্পন অনুভব হয়। তো ঘুম ভেঙে দেখি সে প্রচণ্ড পরিমাণে কাঁপতেছে আয়নার দিকে তাকিয়ে। আমাদের যে হোটেল রুম, আমরা যেই খাটের মধ্যে শুয়েছিলাম, তো খাটের পাশে একটা মিরর ছিল, সেখানের দিকে সে এক দৃষ্টে তাকিয়ে আছে এবং থরথর করে কাঁপছে। তো আমি তাকে খুব জোরে জোরে ধাক্কা দিলাম এবং আয়াতুল কুরসি পড়লাম নিজে এবং তার গায়ে ফু দিলাম। এরপর কিছুক্ষণ পর ও স্বাভাবিক হলো, লাইট টাইট জ্বালিয়ে দিলাম, তাকে বসালাম, পানি টানি খাওয়ালাম, এরপর জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো বলতেছে যে তুমি এখন আমাকে কিছু জিজ্ঞেস করো না, আগামীকাল আমি তোমাকে বলবো। তো এটা বলে সে লাইট টাইট অফ করে স্বাভাবিক হয়ে আমরা একদম ওকে টাইট করে ধরে, ওর হাত টাইট করে ধরে আমি ঘুমায় পড়লাম। তো পরদিন সকালে, যে বেচারা অনেকক্ষণ যাবতই ঘুমাতে পারেনি, প্রায় 1-1.5 ঘন্টা পরে ঘুমিয়েছে, যদিও আমি অনেক আগেই ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন সকালে জিজ্ঞেস করেছিলাম হোয়াটস হ্যাপেন, কি হয়েছিল গতকালকে। তো সে বলল যে আমি রাতে দেখতেছিলাম যে আয়না থেকে একটা কিছু হামাগুড়ি দিয়ে, মানে একদম প্রথমে মাথা বের করছে, চুল ঝুলিয়ে ঝুলিয়ে একটা বড় একটা মাথা বের হচ্ছে হামাগুড়ি দিয়ে, তারপর পা তার হাত বের হচ্ছে, এভাবে করে ছোট বাচ্চা যেভাবে হামাগুড়ি দিয়ে বের হয়, আয়না থেকে কিছু একটা জিনিস বের হচ্ছে এবং সেটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এবং অবয়বটা অনেক বিশাল বিশাল আকৃতির, একটা মহিলা, একটা জিন টাইপের এরকম কিছু একটা, এবং তার চেহারাটাও খুব বিদঘুটে ছিল, মুখ রক্তাক্ত ছিল, এরকম একটা অবস্থা। তো সে আমার দিকে তাকিয়ে এরকমভাবে আয়না থেকে তার মাথা থেকে বের করে তার পুরো শরীর আমার সামনে বের করে এনেছে। এরপর তুমি যখন আয়াতুল কুরসি টুরসি পড়লে এবং আমাকে ধরলে ভালো করে এবং লাইট টাইট জ্বালানোর পর সে চলে গিয়েছে। তো আমি বললাম যে আসলে ঘটনাগুলো কি, আমাকে একটু বিস্তারিত শেয়ার করো, বিস্তারিতভাবে বলো। তখন সে বলল যে তার কোনো একজন আত্মীয় হবে বা তার পরিচিত কেউ একজন, সে আজ পর্যন্ত সে জানতে পারেনি কে বা কারা তাদের পুরো ফ্যামিলির উপর এভাবে করে ব্ল্যাক ম্যাজিকের আস্তানা গেড়ে রেখেছে। তো এভাবে করে এত ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যে সে যেখানেই যায় না কেন তার সাথে সাথে ওই জিনিসগুলো চলে যায়, এই জিনগুলোকে তারা ওভাবে চালান করে দেয় এবং তার সাথে সাথে মানে এমন হয়ে গেছে অবস্থা, সে বিশ্বের যে কোনো জায়গায় যাক না কেন তার সাথে যেন একটা জিপিএস ট্র্যাক লাগানো আছে, সে সেই ট্র্যাক অনুযায়ী তাকে অনুসরণ করে তার কাছে পৌঁছে যাচ্ছে। তো এইভাবে করে সে ওই পর্যন্ত চলে আসে এবং সে বিশেষভাবে আসার চেষ্টা করে হচ্ছে আয়না দিয়ে, আয়না বা এই জাতীয় যেই সেন্সিটিভ বিষয়গুলো যেগুলো আসলে জিনের জন্য যাতায়াত করতে সুবিধা হয়, সেই জিনিসগুলো দ্বারা, বিশেষ করে আয়না দ্বারা সে যাতায়াত করে এবং তার কাছে চলে আসে। তো এভাবে করে এই জিনিসটা আসছে এবং পরদিন রাতে আমি দেখলাম যে ও আয়নাটাকে পুরো একটা গামছা দিয়ে ঢেকে দিল, ঢেকে যে আশা করি আজকে রাতে এটা আসবে না, এবং দোয়া টোয়া পরে ঘুমিয়ে পড়লাম আমরা দুইজনই, এবং পূর্ব শর্ত অনুযায়ী তার গায়ে আমার হাত দিয়ে রাখতে হবে। তো গায়ে হাত দিয়ে রাখলাম। তো রাতেবেলা আমি মোবাইল টিপছিলাম, হঠাৎ করে আমার কিছু একটা অন্যরকম মনে হলো, কিছু একটা ঝামেলা মনে হচ্ছিল। ও ঘুমিয়ে আছে পাশেই। তো আমি তাকিয়ে খেয়াল করে দেখলাম শীতকাল ছিল সেই সময়টা, ফেব্রুয়ারির দিক, তো কিছুটা ঠান্ডা ছিল এবং সমুদ্র পাশে যেহেতু আমাদের হোটেলটা ছিল খুব ঠান্ডা ছিল, যে কারণে আমরা ফ্যান ট্যান অফ করে রেখেছিলাম, যে ভিতরে হাওয়া বাতাস আসার ওরকম কোনো সুযোগ ছিল না, কিংবা বাতাস এসে যে একটা কাপড় দুলাবে
বা কোনো একটা কিছু মানে নড়িয়ে দিবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, এরকম মানে একদম ফ্যানটান অফ ছিল। তো আমি খেয়াল করলাম যে আয়নাতে তো গামছা পেঁচানো ছিল, তো আয়নার যে গামছাটা সেটা কেমন যেন ভেসে আসছে, একটু ভেসে ভেসে যাচ্ছে, যে মনে হচ্ছে যে আয়না থেকে কিছু একটা জিনিস মানে জোর করে বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু বের হতে পারছে না। শুধু ওই গামছার উপরে কিছু একটা অবয়ব বোঝা যাচ্ছে যে কিছু একটা জিনিস বের হচ্ছে, গামছাটা ভেসে আছে কিন্তু সে বের হতে পারছে না। এই জিনিসটা আমি যখন খেয়াল করলাম, আমি তাকে তাড়াতাড়ি ডাক দিয়ে উঠালাম, লাইট টাইট জ্বালালাম। তখন আমি ভয় পেয়ে গেছি, আমি কাঁপাকাঁপি শুরু করেছিলাম, মানে আমার শরীর কাঁপতে শুরু করেছিল জিনিসটা দেখে, এবং আমার কাছে খুব অস্বস্তি লাগতেছিল বিষয়টা। তো পরে স্বাভাবিক হয়ে আবার ঘুমিয়ে পড়লাম এবং তার গায়ে হাত দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে সে আমাকে জানালো যে এই জিনিসটা আবারও আজকে কোনো একটা ছোট ছিদ্র দিয়ে, গামছার কোনো একটা ছোট ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এবং তুমি যেহেতু আমার, মানে সে আমাকে বলতেছে তুমি যেহেতু আমার গায়ে হাত দিয়ে রেখেছিলে টাইট করে, সে আমার হাত, মানে আমার হাতটাকে সে উঠানোর চেষ্টা করতেছিল, তার গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল খুব। সে এটা খুব মানে স্পষ্টভাবে দেখছে, এবং সে তার দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়েছিল ওই জিনিসটা, তার দিকে তাকাচ্ছিল একবার, আর আমার দিকে, আমি ঘুমন্ত ছিলাম, আমার দিকে একবার তাকাচ্ছিল, যে খুব আমার উপরে সে খুব বিরক্ত যে আমি কেন তার গায়ে হাত দিয়ে রেখেছি, যার কারণে সে আমার ফ্রেন্ডটাকে ক্ষতি করতে পারছে না। তো এটা অনেকক্ষণ করে যখন চেষ্টা করলো এবং ব্যর্থ হয়ে সে ফিরে গেল, মানে তারও কোনো ক্ষতি করতে পারলো না, এবং আমি যেহেতু ওর গায়ে হাত দিয়ে রেখেছি যার কারণে আমাদের দুইজনের কাউকে সে ক্ষতি করতে পারেনি। তো এটা ছিল সেন্ট মার্টিনে, ঘটনাটা এখানে শেষ হয়ে গেছে। তো আমরা তো ফিরে এসেছি ঢাকায়। তো এরপরে ওর সাথে যোগাযোগ হচ্ছে, ওর সাথে প্রায় সময় বিভিন্ন সফরে যাওয়া হয়। তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখি বা ফেস করে থাকি, কিন্তু অতটাও ভয়ঙ্কর জিনিস আমার সামনে ফেস হয় না আসলে। এবং তার থেকে খবরগুলো জানি, এবং তার যে একজন প্রিয় ওস্তাদ আছেন, তার শায়েখ আছেন, তো শায়েখ কিছুদিন পর পর তদবির করেন এবং নতুন নতুন জিন আটকান, মানে বন্দি করে রাখেন। তো নতুন জিনগুলো যতই বন্দি করেন, পুরানো পুরানো জিনগুলো আরও চালান করে তার উপর আবার লেলিয়ে দেওয়া হয়, তার পুরো ফ্যামিলির উপর লেলিয়ে দেওয়া হয়। আমি আসলে ফ্রেন্ডকে মেনশন করে বলছি, শুধু ফ্রেন্ড না, আমার ফ্রেন্ড সুস্থ হলে মানে একজন একজন অসুস্থ হয়েই পড়ে থাকে তার ফ্যামিলিতে। ওর ওর হয় ও অসুস্থ হয়, অথবা ওর ছোট ভাই দুইজন আছে তারা অসুস্থ হয়, অথবা তার মা অসুস্থ হয়, বা তার বোন অসুস্থ হয়। এভাবে করে একজন একজন অসুস্থ হয়েই থাকে। এবং যতই জিন মারা হয় বা বন্দি করা হয়, তার যে ওস্তাদের কথা বলছি, তার যে যে শায়েখের কথা বলছি, তিনিও প্রসিদ্ধ একজন ব্যক্তি। তো তারা ওই সাইড থেকে আরও নতুন নতুন করে জিন মানে পাঠানো হয়, এবং আরও ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিকটাকে আরও মানে শক্তিশালী করে তোলা হয়। এবং তার বাসার মধ্যে বিভিন্ন ধরনের সিম্বল দেখা যায়। যেমন আমি ফার্স্ট এপিসোডে এসে, আপনাদের মনে আছে কিনা, একদম ফার্স্টে একটা ঘটনা শুনিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ডের ঘটনা, যে কিনা 2020 সালে মারা গিয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে। তো তার সাথে যেই জিনিসগুলো পাওয়া যেত, আমার বর্তমান যে ফ্রেন্ড এখনও বেঁচে আছে এবং এখনও যার সাথে ঘটনাগুলো ঘটছে, তার সাথে প্রায় সিমিলার অনেক কিছু মিলে যাচ্ছে। যেমন কিছু হিব্রু বা ভিন্ন কোনো ভাষার কিছু লেখা তার বালিশের নিচে পাওয়া যায়, কোনো একটা কাগজের মধ্যে জাফরান কালি বা রক্ত দিয়ে লেখা থাকে, বা তার বাড়ির দেয়ালে লেখা থাকে, বা তার শরীরের উপর মানে রক্ত দিয়ে আঁকা থাকে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সে দেখতে পায়, এরকম দেখতে পায়। এবং মাঝে মাঝে তার কাছে আসে হরিণের চামড়া দিয়ে কিছু একটা তাবিজ মোড়ানো থাকে, এবং ওই তাবিজটা খুলে দেখা যায় একটা হরিণের চামড়া কিন্তু দামি একটা চামড়া। তো সেই চামড়াটা সে কালেক্ট করে, যারা করতেছে এই কাজটা, এই জিনিসটা কালেক্ট করতেছে, দাম দিয়ে এই জিনিসটা করতেছে, এবং তাদের উপরেই ক্ষতি করার চেষ্টা করতেছে। এবং হরিণের চামড়া দিয়ে নাকি আরও ভয়ঙ্করভাবে এই ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয়। এবং সে বাসার মধ্যে এরকমটাও দেখেছে যে হঠাৎ তার ঘুম ভেঙে গিয়েছে, যে তার খাট পরিমাণ উঁচুতে একটা কিছু শূন্যে ভেসে আছে, এবং ওই যে বৌদ্ধদের মতো যে এই যে গৌতম বুদ্ধ, তাদের মূর্তিটা যেভাবে বসে থাকে ঠিক সেভাবে বসে এক হাত এরকমভাবে উঁচু করে, মানে সে কি যেন একটা মন্ত্র খুব দ্রুত পড়তে থাকে, এবং তার দিকে মানে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং তার মাথা গিয়ে থাকে হচ্ছে ছাদের সাথে, সিলিংয়ের সাথে গিয়ে থাকে। মানে এতটা লম্বা একটা বড় একটা জিনিস কিন্তু শূন্যে ভেসে আছে, খাট পরিমাণ বা 1-2 ফিট উঁচুতে ভেসে থাকে আর কি। তো এই জিনিসগুলো প্রায় সে দেখে, এবং মাঝে মাঝে দেখে যে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, যে তার উপরে কিছু একটা বসে আছে, একদম তার মুখের উপর নাকে নাক লাগিয়ে কিছু একটা তার দিকে তাকিয়ে আছে, মানে তার উপর সম্পূর্ণ তার উপরে একটা জিনিস অবয়ব এসে বসে আছে বা দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, লম্বালম্বি হয়ে শুয়ে আছে, এবং তাকে ক্ষতি করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো সে প্রতিনিয়ত ফেস করতে থাকে। তো এবার আমরা গত
15-20 দিন আগে আমরা একটা সফরে বের হলাম, প্রায় 13-14 দিনের জন্য আমরা একসাথে একটা সফরে বের হলাম। তেঁতুলিয়া থেকে শুরু করলাম সেই সফরটা। তো এই সফরেও আমি আরও ভয়ঙ্কর কিছু কিছু ঘটনা তার সাথে আমি দেখতে পেলাম। এর মধ্যে যখন প্রথমে তেঁতুলিয়াতে গেলাম, সেখানে এতটা ভয়ঙ্কর কিছু ঘটেনি, যদিও সে সকালবেলা উঠে আমাকে বলেছে যে রাতেবেলা তার উপর আক্রমণ হয়েছিল এবং সে খুব ঘাবড়েছিল, এবং আমি তার শরীরে দেখতে পাই যে বিভিন্ন ক্ষতবিক্ষত চিহ্ন, যে তার সাথে কেউ একজন ধস্তাধস্তি করেছে, কেউ তাকে খামচেছে, এরকম একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এরকমভাবে তাকে মানে রক্তাক্ত করে তোলা হয়েছে। তো এই জিনিসগুলো আমিও তাকে দেখেছি এভাবে। তো তেঁতুলিয়া থেকে আমরা খুলনাতে আসলাম, খুলনা সুন্দরবন এই জায়গাগুলো ঘুরলাম যখন, তখন জিনিসগুলো আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে। আমিও এই জিনিসগুলো মানে টের পেতে থাকি যে তার সাথে কিছু একটা হচ্ছে, সে রাতেরবেলা অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সে ভয়ঙ্করভাবে কিছু একটা বিড়বিড় করছে রাতেরবেলা ঘুমের ঘোরে, এবং মানে মনে হচ্ছে তার গলা কেউ চেপে ধরে আছে, সে থরথর করে কাঁপছে, তার শ্বাস কেউ শ্বাস রোধ করে রাখছে, সে সার শরীর ঝাঁকাচ্ছে। এই জিনিসগুলো আমি যখনই ফেস করেছি, আমি তার গায়ে হাত দিয়েছি এবং দোয়া টোয়া পরে তো স্বাভাবিক হয়ে গেছে এইভাবে করে। তো এইভাবে করে চলতে চলতে আমরা এই পুরো সফরটা জুড়ে এরকম হলো। তো আমরা চট্টগ্রামে গেলাম একদিন। চট্টগ্রামে আমরা 2 দিন ছিলাম একটা হোটেলে। তো একদিন আমাদের যাওয়ার কথা হচ্ছে ঝরঝরি ঝর্ণাতে। আমরা সকালবেলা বের হলাম, সকাল 8টার দিকে বের হলাম বাসা থেকে, ঘুমটুম ভেঙে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর আমরা বাইরে গাড়ি পাচ্ছিলাম না, আর প্রচণ্ড ভিড় ছিল। এই যে কিছুদিন আগেই তো একটা পূজার মৌসুম গেল, যে ওই সময়টা সীতাকুণ্ডে প্রচণ্ড ভিড় ছিল, আমরা সীতাকুণ্ডে ছিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা আধা ঘন্টা ঘোরাঘুরি করে নাস্তা পানি করে পরে ভাবলাম যে আমরা কিছুক্ষণ পর বের হই। আর যেহেতু ঝরঝরি ঝর্ণায় আসলে সাধারণত কেউ যায় না, তো আমরা রিল্যাক্সে যেতে পারি এবং আমরা খুব সফলভাবে সেখানে যাব এবং সেখান থেকে আমরা কমলদহ ঝর্ণায় যাব, আর এরকম একটা প্ল্যান আমরা করেছি। তো এখন আধা ঘন্টা পর 8টা বাজে আমরা রুম থেকে বের হয়েছি, নাস্তা টাস্তা করে আমরা 8:30 বাজে যে রুমে ঢুকলাম, আমাদের কাপড় চোপড় সব কিছু বিছানার উপর এলোমেলো করে ছড়ানো ছিটানো ছিল। আমরা বের হওয়ার সময় আমাদের পুরো বিছানা কিন্তু আমাদের হাতানো হয়েছে হচ্ছে আমাদের, আমরা গুছিয়েছি, আমাদের কাপড় টাপড় ভাঁজ করেছি। এই কারণে আমরা ওই সময় আমাদের কোনো কিছুই চোখে পড়েনি, এবং আমরা সম্পূর্ণ নিশ্চিত ওই সময় খাটের উপর কিচ্ছু ছিল না। অথচ 8:30 বাজে আমরা যখন আধা ঘন্টা পরে রুমে ঢুকলাম, ঢুকে দেখি খাটের উপর বালিশের পাশে একটা এরকমভাবে একটা কাপড় পরে আছে। তো সাথে সাথে ও দেখি ঘাবড়ে গেল, সাথে সাথে ও জিনিসটা ধরে ওই কাপড় যে পেঁচানো ওটা খুলে দেখে একটা হরিণের চামড়া, যেটা আমি সম্পূর্ণ নিজ চোখে দেখেছি, এবং আমি চেয়েছিলাম এটার একটা ছবি তুলে রাখতে, এবং সে আমাকে এটার অনুমতি দেয়নি, এবং আমি এটাকে স্পর্শও করতে দেয়নি সে আমাকে। ওই হরিণের চামড়া এবং তার ভিতর আরেকটা কী যেন একটা তাবিজের মতো লেখা ছিল, সেই কাগজটাও খুলে দেখিয়েছে, সেটা জাফরানের কালি দিয়ে কী যেন একটা হিজিবিজি একটা কী যেন একটা লেখা ছিল, অন্য একটা ভাষা, আরবিও না, বাংলাও না, ইংরেজিও না, হিন্দিও না, কী যেন একটা ভাষা যেটা তো আমরা চিনি না, আসলে অপরিচিত একটা ভাষা। সেই ভাষার মধ্যে কী যেন একটা হিজিবিজি লেখা ছিল, নিশ্চিত এটা কোনো কুফরি কালাম, তো সেটা লেখা ছিল। অথচ আমরা আমাদের কামরাটাকে সম্পূর্ণভাবে লক করে গিয়েছি বাইরে থেকে, আর আমাদের যে জানালাটা ছিল, একটা দরজা একটা জানালা, যে হোটেলের রুমের কথা বলছি, সেই জানালা থেকে বাহিরে সরাসরি একদম বাহিরের দৃশ্য। এখান থেকে কোনো একটা মানুষ, আমরা 5তলা উঁচুতে ছিলাম, এখান থেকে একটা মানুষ উঠে যে একটা কিছু জানালা দিয়ে ছুঁড়ে ভিতরে মারবে এটার সুযোগ নেই। 5তলা উঁচুতে একটা বাড়ি, এবং এখান থেকে সরাসরি বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, এবং একদম হোটেলের পাশাপাশি আমরা যে জানালাটা দিয়ে বাইরে তাকালেই বড় একটা দিঘি পাওয়া যায়, একটা দিঘি দেখতে পেয়েছি, এবং দিঘির ওই পারে হচ্ছে মেন রোডটা। তো এই মেন রোড ক্রস করে একটা দিঘি পার করে 5তলা বেয়ে কে উঠে জানালাটা দিয়ে একটা জিনিস ছুঁড়ে মারবে। তো এটা একেবারে অস্বাভাবিকই একটা জিনিস, এবং সেই সময় আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, এবং আমরা খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম সেই সময়টা। পরে আমরা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আবার ঘুরতে বের হলাম এবং দোয়া দুরুদ পড়লাম, এবং ভাবলাম যে আমরা আসলে এই জিনিসগুলোর দিকে এতটা ভ্রুক্ষেপ করব না, এবং আমরা খুব নিয়ত করলাম যে আমরা খুব দ্রুত ঢাকায় ফিরে এটার একটা চিকিৎসা ব্যবস্থা করব, এবং তার চিকিৎসা চলমান এখনও। তো চিকিৎসা হলে যে কয়েকদিন ঠিক থাকে, এরপরে আবার সে অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এরপরে আমরা চট্টগ্রাম ঘোরা শেষ করে আমরা নোয়াখালীর দিকে গেলাম। তো নোয়াখালী হাতিয়া দ্বীপে আমরা একটা হোটেল ভাড়া নিয়ে থাকলাম। তো যখন রাতেবেলা আমি ছাদে গেলাম, ওই হোটেলের ছাদে 6তলা উঁচুতে ছাদে গেলাম, গিয়ে দেখি আশপাশের অবস্থা খুব পরিবেশটা খুব সুন্দর, ঠিক আছে। এখান থেকে আশপাশে প্রায় 5-6 তলা কোনো বিল্ডিং নেই,
হয়তো 2-3 তলা বিল্ডিংগুলো আছে এবং দূর দূরান্তে বন জঙ্গল, এবং দূর থেকে সেদিন পূর্ণিমার চাঁদ ছিল, তো খুব সুন্দর লাগছিল, ছিমছাম একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছিল। তো আমি কি করলাম, নিচে এসে আমার ফ্রেন্ডটাকে নিয়ে উপরে গেলাম। উপরে যাওয়ার সাথে সাথে সেখানে একটা দোলনা ছিল, দেখলাম আমরা যাওয়ার সাথে সাথে দোলনাটা খুব দ্রুত দুলতে শুরু করলো। মানে একটা ছোট বাচ্চা দুষ্টামি করে যে খুব দ্রুত যে দুলে, এরকমভাবে দুলছে দোলনাটা, মানে বাতাসে দোলার অবস্থা না, খুব জোরে জোরে দুলছে। সেও ভয় পাচ্ছে, আমিও তো সবাই সাথে সাথে ভয় পেয়ে গেলাম। আর ঠিক সেই সময় নিচ থেকে, আমাদের হোটেলের নিচ থেকে খুব জোরে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনতে পেলাম। তো আমি উকি দিয়ে, মানে 5-6 তলা উঁচু থেকে উকি দিয়ে একটু নিচের দিকে তাকালাম। তাকিয়ে দেখি 5-6টা কুকুর এই হোটেলের দিকে মুখ করেই, মানে উপরের দিকে তাকিয়ে, মানে আমাদের এই ছাদের দিকে তাকিয়ে নিচ থেকে ঘেউ ঘেউ করতেছে। মানে তারাও কিছু একটা টের পাচ্ছে, যে যার ফলে সে এরকম করতেছে। তো সেই মানে কয়েক সেকেন্ডের মতো আমি এই জিনিসটা দেখতেছিলাম। 5-6 সেকেন্ড পরেই সাথে সাথে সে আমার মানে পিছনের যে কলারটা আছে, কলার টান দিয়ে এক ঝটকার মধ্যে আমাকে ভিতরে নিয়ে গেল। আমার ফ্রেন্ডের কথা বলছি, এক ঝটকা খুব দ্রুত, মানে নিয়ে গিয়ে সাথে সাথে আমাকে জড়ায় ধরলো। তো আমি বলতেছি, কি হয়েছে, এভাবে করতেছো কেন, মানে সমস্যা? পরে আমাকে বলতেছে যে তাড়াতাড়ি নিচে চলো, এক মুহূর্ত এখানে থাকা যাবে না। তো সাথে সাথে আমি নিচে আসলাম। নিচে এসে সে আমাকে বলতেছিল যে তুমি যে উকিটা দিয়েছো, সাথে সাথে ওই জিনিসটা এসে তোমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ধাক্কা দিতে পারতেছিল না, আর আমি সাথে সাথে তোমাকে এভাবে করে ধরে নিয়েছি। তো এভাবে করে আমি যখন নিচে আসলাম, আমরা দুইজনই কাঁপতেছি। এবং ভাই, আপনাকে যে ওই সময় মেসেঞ্জারে আপনাকে ওই সময় নকটা করেছিলাম আমি, সেই সময় আপনি যে বললেন সব স্বাভাবিক। তো রাতেবেলা ওদিন রাতে আমরা ঘুমিয়েছি কি, আমার ফ্রেন্ডটা ঘুমিয়ে গেল, রাতেবেলা ঘুমিয়ে গেল। আর আমি আমার একটা আঙ্গুল ওর হাতের সাথে লাগিয়ে রাখলাম, ওর হাতের সাথে লাগিয়ে রাখলাম। তো সেই ঘুমিয়ে গেছে, আমি মোবাইল টিপতেছি, এক হাতে মোবাইল টিপতেছি আর এক হাত ওর হাতের সাথে লাগিয়ে রেখেছি। তো এই সময় সে দেখি খুব দ্রুত আমার হাতটাকে মানে টোকা দিচ্ছে, খুব এত জোরে জোরে, আমি আঙ্গুলে ব্যথা পাচ্ছি এত জোরে। তো আমি বুঝলাম যে কোনো একটা সমস্যা হচ্ছে। আমি কি করলাম, হাতের জায়গায় আমি পাটাও তার পায়ের দিকে তুলে দিলাম, মানে তার পাটা যেভাবে ছিল, আমি আস্তে করে তার পায়ের পাতার দিকে আমার পায়ের পাতাটা মানে উঠাই দিলাম, যেন তাকে আর কোনো প্রবলেম না করতে পারে। এর 2-4 সেকেন্ড পরেই দেখি ওই পাটা দিয়ে আমাকে লাথি দিচ্ছে, সমানে লাথি দিয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, তার হাতটাকে একদম টাইট করে ধরলাম, হাতের কবজি এই সাইডটা টাইট করে ধরলাম এবং পাটা সরিয়ে নিলাম, যেহেতু জোরে জোরে লাথি দিচ্ছে আমাকে। তো তখন হঠাৎ করে দেখি যে সে আছে না, তার মুখটাকে ঘুরায় নিয়ে যে বালিশটা আছে, নিজে বালিশের সাথে তার মুখটা চেপে ধরতেছে, নিজের মুখ নিজে চেপে ধরতেছে, মানে নিজেকে নিজের শ্বাসরোধ করে মারার মতো একটা অবস্থা, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো আমি সাথে সাথে তাকে খুব জোরে ধাক্কা দিলাম এবং তার ঘুম ভাঙিয়ে দিলাম উঠে, এবং সেও দেখি জোরে উঠে মানে আল্লাহু আকবার বলে চিৎকার করা শুরু করলো। তাড়াতাড়ি করে দোয়া দুরূদ পড়লাম এবং আমি তাকে বললাম যে তোমাকে তো এইভাবে এই অবস্থা করতেছে, এটা তো ভয়ঙ্কর অবস্থা। আর আরেকটা জিনিস আমি মাঝখানে মিস করে গিয়েছি, ওই যে তাবিজ যেটা ছিল, মানে তাবিজ বলতে হরিণের চামড়া সম্বলিত যে কুফরি কালামটা তার কাছে পাঠানো হয়েছিল, তো এই জিনিসটা ও সাথে করে রেখে দিয়েছিল। আমিই রাখতে বলেছিলাম, ও বলেছিল এটা কি ফেলে দেবো কিনা, পাশে দিঘিটা আছে দিঘিতে ফেলে দেবো কিনা। আমি বলতেছি এটা ফেলে দেওয়া উচিত হবে না, কারণ ফেলে দিলে এখানে 2টা সমস্যা হতে পারে, হয়তো এখানে আরেকজনের ক্ষতি হতে পারে, আশপাশে যারা থাকবে এদের ক্ষতি হতে পারে, অথবা এইখানে তোমার এই জিনিসটা তোমার হাতছাড়া হয়ে গেল, এই তাবিজটা তোমার হাতছাড়া, মানে কুফরি কালাম মানে সম্বলিত তাবিজটা তোমার হাতছাড়া হয়ে গেল। এর দ্বারা যে তুমি একটা চিকিৎসা নিবা বা তোমার হুজুরের কাছে যে নিয়ে যাবা, এর একটা ডকুমেন্টস তো তোমার লাগবে, সে তো সেটা দেখে বলতে পারবে যে কিভাবে আসলো, বা এটার উপর সে একটা তদবির দিতে পারবে, তো তুমি এটা নিয়ে যাও সাথে। তো এই সাথে করে সে নিয়ে আসতেছিল এবং এটা আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। এবং দেখা গেছে আগে তো আমি যখন হাত দিয়ে রাখতাম সে তাকে কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু এখন এরকম অবস্থা হয়ে গিয়েছে যে আমাকে ওই জিনিসটা ধাক্কাতে ধাক্কাতে একদম এক বিছানার এক সাইডে নিয়ে যায়, ওকে আরেক সাইডে নিয়ে যায়, যে আমাদের একদম মাঝখানে কোনো ধরনের মানে ধরার কোনো অবস্থা থাকে না, তখন গিয়ে তার উপর আক্রমণগুলো চালায়, মানে এতটা শক্তিশালী হয়ে গিয়েছে এই জিনিসটা। তো এভাবে করে আমরা যখন ঢাকায় ফিরে আসলাম, ঢাকায় ফিরে পুরান ঢাকায় একটা হুজুর আছেন, মানে ও তো একটা হুজুরের কাছে দেখায়, তো ওই হুজুর আবার পুরান ঢাকার একটা হুজুরের ঠিকানা দিয়েছিলেন আরও আগে, যে তিনি আরও ভালো কবিরাজ। তো আমরা দুইজনে একসাথেই তার কাছে গেলাম এবং দেখা গেছে প্রায় সকাল ফজরের পর থেকে নিয়ে আমরা ভোর 4টা বাজে তার কাছে গিয়ে পৌঁছেছি। তো সকাল থেকে নিয়ে একদম প্রায় 11টা-12টা পর্যন্ত আমরা তার কাছে ছিলাম, কিন্তু তার সিরিয়াল আমরা পাইনি। দেখা গেছে একের পর এক মানুষ আসতেছিল, এত পরিমাণ সিরিয়াল যে সে সিরিয়ালটা পায়নি, তো যার কারণে সে চিকিৎসা নিতে পারেনি এবং খুব অসুস্থ হয়ে পড়েছিল। তো এই কারণে আমরা ফিরে আসি। তো এরপরে আমি আমার বাসায় চলে আসি।
কিন্তু আমি ওর কাছে ফোন করে জানতে পারি শয়তানটা গিয়েছে আবার কুয়াকাটা একা একা। মানে এত ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতেছে, তারপরও সে কোন সাহসে যে সেখানে গিয়েছে। আমি যদিও তার উপর প্রচুর পরিমাণে রাগ করেছিলাম ওই সময়টা, যে সে কুয়াকাটা চলে গিয়েছে। তো এরপরে ও পুরা একা, আমার সাথে থেকেও ও সেফ ছিল না। এরপর ও একা গিয়ে সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা ফিল করেছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সে কোমর পর্যন্ত পানিতে নেমেছে। ও সাঁতার পারে না, কোমর পর্যন্ত পানিতে নেমেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে খেয়াল করতেছে যে তার মাথা, মানে একদম মাথা তলিয়ে যাচ্ছে, নিচে কোনো বালু বা মাটি কিছুই পাচ্ছে না সে। তো সে তখন আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছিল, এবং আর আশপাশে সে এতটা দূরে চলে গেছে, আশপাশে কোনো পর্যটক নেই যে তাকে উদ্ধার করবে। তো সে মানে দোয়াটা পড়তেছিল ওই সময়, এবং সে ধরে নিয়েছিল সে মানে শেষ, সে আর আসবে না ফিরে। তো এই সময় আল্লাহ তালার একটা কুদরত, সেই বলল যে আল্লাহ তালার একটা কুদরতে একটা ঢেউ এসে মানে মোটামুটি ওর কোমর পরিমাণ জায়গায় সে ফিরে আসছে, এবং সে সাথে সাথে উপরে চলে আসে। তো এটা ছিল এই যে এই পর্যন্ত একটা ঘটনা। আমি অন এয়ারে ঢোকার আগেই তাকে একটা কল করেছিলাম যে কী অবস্থা, আমি তো আসছি জাগো এফএমে তোমার ঘটনা শেয়ার করতে। তো সে বলতেছিল যে গতকাল রাতেও একটা জিনিস ফেস করেছে। রাতেরবেলা শুয়েছিল সে, তখন তার পায়ের থেকে নাকি কি একটা ফ্যানার মতো উপরে উঠতেছিল, উঠতে উঠতে তার গলা অবধি পুরোটা ছেয়ে গিয়েছে, এবং সে প্রচণ্ড মানে পুরো স্যাঁতস্যাঁতা একটা জিনিস, ফ্যানা স্যাঁতস্যাঁতা, এবং মানে সে মানে কিছুই করতে পারতেছিল না, নড়াচড়াও করতে পারতেছিল না। তো সে শুধু কিছুক্ষণ দোয়া দুরুদ পড়তে পড়তে জিনিসটা আস্তে করে চলে যায়। আর আরেকটা জিনিস বলেই রাখি যে ওর যে বোন, তার ইতোপূর্বে একটা বেবিকে নষ্ট করে দেওয়া হয়েছে, মানে এই মাধ্যমেই, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই নষ্ট করে দেওয়া হয়েছে। আর ইদানিং 1 মাস আগে ওর বোনের আরেকটা বেবি হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে ওর বোনের বেবিটা এখনও পুরাপুরি সুস্থ, কিন্তু এখন বর্তমানে ওর বোনটা এখনও শয্যাশায়ী হয়ে আছে। মানে মানে এই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কারণে ওর বাচ্চাটা স্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু এই কারণে। কিন্তু আমার মানে সে বলতেছে হয়তো সে মানে যে ব্ল্যাক ম্যাজিকগুলো করতেছে তারা জানতে পারেনি যে বেবি একটা হয়েছে। যদি জানতে পারতো তাহলে তাকেও এভাবে করে শেষ করার চিন্তা ভাবনা করতো আর কি। তো কে বা কারা করছে সে এখন পর্যন্ত জানতে পারেনি, বা মানে অনেকেই তো সন্দেহ হয়, আসলে সন্দেহ করেই বা কাকে দোষ দেওয়া যায়, কারণ এত ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে। রাইট।